মানে অনেক সময় আমি দেখছি যে ছোটখাটো একটা বিষয় আমি মনে করি যে হাসনাত এই আন্দোলনে কিছুই না, অন্য যারা সমন্বয়ক আছে সবাই একই রকম। কারণ আমাদের বোর্ডে কিন্তু অন্য কোনো কিছু হয় নাই, আহ্বায়ক কমিটি হয় নাই, সভাপতি হয় নাই, সেক্রেটারি হয় নাই, সুতরাং সবাই একই রকম। হাসনাত যে কথা বলেছে সেটা দায়িত্ব একমাত্র তার ব্যক্তিগত দায়িত্ব, তার সাথে তার এই স্পেসের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই যেভাবে আপনার টকশোতে দায়িত্ব নিয়ে বলছি তারা 6 জন যখন এই আন্দোলনকে ইস্তফা দিয়েছে, দায়িত্ব নিয়ে বলছি যে তাদের 6 জনের কোনো এই মানে এই আন্দোলনে ইস্তফা দেওয়ার কোনো রাইট নাই। ঠিক একইভাবে আবার দায়িত্ব নিয়ে আপনার এই টক শোতে বলছি, সে হাসনাত এবং সারজিৎ যেখানে যা বলছে তারা তাদের ব্যক্তিগতভাবে বলছে। জি সাগর ভাই, আমি স্পেসিফিকলি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, খুব লম্বা আলোচনায় যাব না, মানে পিক দা পয়েন্ট যেটা মানুষ সহজে বুঝবে। আন্দোলনের সময় যেভাবে কথা বলেছে ঠিক একই সুরে। দেখেন, আন্দোলনের সময় যখন নিজেকে সমন্বয়ক বলতাম তখন নিজের মধ্যে থেকে একটা গর্ববোধ একটা জাগ্রত হতো, মানে নিজেকে একটা বীর মনে হতো। 5 তারিখের পরের থেকে কেন যেন একটা সংকোচ বোধ করছে নিজেকে সমন্বয়ক বলতে। এই এই সংকোচটা, এই অনুশোচনাটা কেন আসছে, কারা তৈরি করছে? আমার নির্যাতিত সব সমন্বয়কের সুর কি এটা কথা বলার সুর? যেটা হাসনাত বলছে, যেটা সারজিৎ বলছে, তাদের দুজনের কাছে তো আমরা সব সমন্বয়ক দায়বদ্ধ না, বা এই আন্দোলন যারা করছে তারা তাদের দুইজনের তো স্পেস এটা না সাগর ভাই। হুম। যদি আমি আমি মানছি যদি এই আন্দোলনের একটা কমিটি হতো যে সব সমন্বয়ক ভোটাভুটি করে একজনকে আহ্বায়ক করছে, সদস্য হিসেবে করছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল স্পেস। কিন্তু এখন সারজিদ হাসিদ যেটা দিচ্ছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত স্পেস, এবং সেটা অনেকাংশে আমাদের এই বিপ্লবের সাথে, এই আন্দোলনের সাথে সাংঘর্ষিক। যার কারণে আমি বাধ্য হয়ে শুধু টকশো ছাড়া অন্য কোথাও গিয়ে নিজেকে সমন্বয়ক বলি না। যখন মানুষ বলে ভাই আপনি তো সমন্বয়ক ছিলেন, পেজ দ্য পিপলে কথা বলছেন, ওখানে ছিলেন, তখন আর পরিচয়কে লুকাতে পারে না। কিন্তু আমি নিজের থেকে এখন আর কোথাও বলি না। কেন বলি না? এই এই যে সংশয়ের জায়গাটা, এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি কে সৃষ্টি করেছে? বাংলাদেশের সব সমন্বয়ক কি সৃষ্টি করেছে? যারা আন্দোলনকে সংগঠিত করেছে তারা কি সৃষ্টি করেছে? নিশ্চয় না। পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়, এই ক্রাইসিস মোমেন্টে বিশেষ কিছু ব্যক্তি এই বিপ্লবগুলোকে বিতর্কিত করে, এটা সব সব সময় করবে। দেখুন, আজকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা মানে পিঠ বাঁচানোর জন্য, আপনার কথা যদি আমি ধরে নিই, তারা অনেকগুলো ব্যানার খুঁজতেছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যদি কোনো কারণে আমাদের কোনো ল্যাকিংস এর কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যদি কেউ যদি একটা কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যদি এই ব্যানারকে বেছে নেয় তাদের পিঠ বাঁচানোর জন্য, আগামী রাজনীতি করার জন্য, সেটা তো আমাদের সাথে সরাসরি সাংঘর্ষিক। মানে এই গণহত্যার সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং একই সাথে যেই রাজনৈতিক দল, যেই ব্যক্তি আমাদের সাথে 5 তারিখের আগে মিলেমিশে ছিল, আমরা যাদের সহযোগিতা নিয়েছি, যারা আমাদের সহযোগিতা নিয়েছে, এখন যদি আমরা বিরোধিতা করি সেটাও একইভাবে আমাদের আন্দোলনের সাথে সাংঘর্ষিক। সুতরাং আমি হাসনাতকে বলবো, যদি সে পলিটিক্স করতে চায় তাকে আরো অনেক ম্যাচিউরড হতে হবে, এবং তার স্পেস গুলো যেটা দিবে সেটার অবশ্যই পলিটিক্যাল দূরদর্শিতা থাকতে হবে। তা না হলে সে নিজেও মরবে, বাকি সমন্বয়কদেরকেও মারবে, এটা একদম স্পষ্ট। সুতরাং এই বিতর্কিত বিষয়, আর আমি মনে করি সে ব্যক্তিগতভাবে কি বলছে না বলছে এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা না। আমাদের এখন দেশ গঠনের সবাইকে মনোনিবেশ হতে হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিশেষ মানে অনেক সময় আমি দেখছি যে ছোটখাটো একটা বিষয় আমি মনে করি যে হাসনাত এই আন্দোলনে কিছুই না, অন্য যারা সমন্বয়ক আছে সবাই একই রকম। কারণ আমাদের বোর্ডে কিন্তু অন্য কোনো কিছু হয় নাই, আহ্বায়ক কমিটি হয় নাই, সভাপতি হয় নাই, সেক্রেটারি হয় নাই, সুতরাং সবাই একই রকম। যারা আন্দোলনে ছিল, যে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছে, যে যে কলেজের দায়িত্ব পালন করেছে, যে জেলার দায়িত্ব পালন করেছে, সবাই একই মর্যাদা। আমরা কোনো বৈষম্য মানে কোনো নিজেদের মধ্যে কোনো তবে বৈষম্য মানে সৃষ্টি করতে তবে পারিনি। আমার কাছে মনে হয় ইসমাইল সম্রাট যে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এই টাইপের বিষয়টাকে একটা পার্টিকুলারলি না, এটাকে পুঁজি করে আমি যদি আমি কোনো একটা আপনাকে দায়িত্ব কমিটি নিয়ে হয় বলছি, শুনেন এবং সাগর ভাই। এটাকে শুধুমাত্র নেতৃত্ব, আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং তাদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, এই টাইপ স্লোগান নিয়ে যদি কোনো একটা কমিটি হয় বা কোনো একটা রাজনৈতিক দল হয়, তাহলে কিন্তু বিতর্কের ঊর্ধ্বে কেউই থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ অবশ্যই এটা কারো কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর একার অর্জন নয়। সেখানে সেখানে প্রশ্ন উঠছে বারবার এবং প্রশ্ন দিন দিন বাড়ছে, এটা মাথায় রাখতে হবে। আমি হ্যাঁ। আমি একটু শেষ করি সাগর ভাই, সেটা হচ্ছে আমি নিজে আক্তারকে আমি বলেছি, আক্তার এখনো আছে, আপনি পারলে তাকে জিজ্ঞেস করতে পারেন, আমি টক শোতে বলছি। আমি আক্তারকে শাহবাগে বলছি, যখন এই যখন সমন্বয়কদের কমিটি হবে তখন আমি আক্তারকে বলছি তুইও থাকবি না, আমিও থাকবো না, এই আন্দোলনে আমাদের জুনিয়র নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। কারণ আমরা 18 কোটা সংস্কার আন্দোলনের যোদ্ধা, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব, আমরা সমন্বয়ক থাকবো, আমরা ওদেরকে সংগঠিত করবো, কিন্তু কিছু আননোন পেজকে আমরা সামনে আনবো।
আমি আক্তারকে বলছি, আক্তার বলছে ভাই আমিও থাকবো না, আপনারও থাকার দরকার নাই। মানে এই নাম নাম যখন নাম লিস্ট করার কথা, আমরা কিন্তু ঠিক করে দিয়েছি কোথায় কি হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখেছে আমাদের 18 কোটা সংস্কার আন্দোলন সহযোদ্ধারা, এবং এটা একটা প্যারালাল আন্দোলন। আপনি যদি লিবারেলটা খুঁজতে চান তো এটা 18 থেকে কিন্তু এই কোটা আর সেই কোটা একই কোটা। যারা আন্দোলন ছিল, আমরা যারা ভয়েস ক্রিয়েট করছি, যারা ছিলাম, আমরা কিন্তু 18 সহযোদ্ধারা। এই আসিফ এবং নাহিদ এই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং তারা বিশ্বাসের জায়গাটায় ছিল যে তারা কখনো মানে বিদ্রোহ করবে না, তারা কখনো বিক্রি হবে না, তারা আমাদের সাথে বেইমানি করবে না। শেষ পর্যন্ত তাই হয়েছে। 5 তারিখ পর্যন্ত কিন্তু আসিফ নাহিদি মানে স্ট্রং একটা ভয়েস ক্রিয়েট করেছে। কেন করেছে তারা? কারণ তাদেরকে আমরা 18 সাল থেকে আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা দীর্ঘদিনের পরিচিত সহযোদ্ধা, এবং রাজনৈতিক ভাবেও তাদেরকে সবাই চিনতো। এই গ্রহণযোগ্যতাটা ধরেন আমারও এরকম। আমি 18 কোটা সংস্কারের আন্দোলনের আহ্বায়ক। আমি কিন্তু যতদিন আন্দোলন চলেছে এই ওয়ার্ডটা একবারও ইউজ করি নাই, আমি বলছি সমন্বয়ক। তাহলে কেন? এই জিনিসগুলোতে একটা অর্গানাইজিং প্রচেষ্টা হয়েছে, সবাই একটা সম্মিলিত প্রচেষ্টা। এই আন্দোলন যদি কেউ এককভাবে দাবি করে, আমি মনে করব যে আমরা এবং বিরোধী দলগুলো দাবি করতে পারি যে আমরাই সাধারণ স্টুডেন্টকে সংঘবদ্ধ করছি। ওই সময় সমন্বয়ক নাম দিয়ে পরিচয় দিয়ে কাউকে পাওয়াই যায়নি, অনেকেরই পাওয়াই যায়নি যে কথা বলুন আসুন। সেটাই বললাম। আমি তখন পরিস্থিতি ভয় করতো, আর এখন সমন্বয়ক পরিচয়ের অভাব নেই, সেটা একটা খরচ। হ্যাঁ, তখন আমি আপনার টকশো করতাম এখানে রাত্রেবেলা, আমি সারা রাত আমি পাহারা দিতাম যে আমার বাসার নিচে পুলিশ আসছে কিনা, ডিবি আসছে কিনা। আমাকে বলেছে সম্রাট তুমি এখনো বেঁচে আছো, তুমি বলছো গভর্নমেন্ট ইজ গন, সরকার নাই, সরকার পতন হয়ে গেছে, এটা বলে তুমি ফেস দা পিপলে বলে তুমি এখনো জীবিত আছো, আর সবাই লুকাই লুকাই স্ট্যাটাস দিচ্ছে। তো সেই মুহূর্ত গুলো আমাদেরকে তো ভুলে গেলে চলবে না সাগর ভাই। আমরা যদি হাসিনার মতো অ্যারোগেন্ট হয়ে যাই, সবকিছুকে ভুলে যে সব আমিই করছি, এটা তো হবে না ভাই। সবাইকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি হাসনাত যে কথা বলেছে সেটা দায়িত্ব একমাত্র তার ব্যক্তিগত দায়িত্ব, তার সাথে তার এই স্পেসের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। এই যেভাবে আপনার টকশোতে দায়িত্ব নিয়ে বলছি, তারা 6 জন যখন এই আন্দোলনকে ইস্তফা দিয়েছে, দায়িত্ব নিয়ে বলছি যে তাদের 6 জনের কোনো এই আন্দোলনে ইস্তফা দেওয়ার কোনো রাইট নাই। ঠিক একইভাবে আবার দায়িত্ব নিয়ে আপনার এই টকশোতে বলছি, সেই হাসনাত এবং সারজিৎ যেখানে যা বলছে তারা তাদের ব্যক্তিগতভাবে বলছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়কের সাথে এখন পর্যন্ত একটা মিটিংও করতে পারে নাই, কথাও বলতে পারে নাই। তারা তাদের ব্যক্তিগত মন চাচ্ছে, তাদের মতো করে 8-10 জনকে নিয়ে চলে যাচ্ছে, একটা বক্তৃতা দিচ্ছে, ইয়ে করছে, করুক, সেটা আমি তাদেরকে বাধা দিচ্ছি না। কিন্তু আমাদের সাথে সাংঘর্ষিক, আমাদের শহীদদের রক্তের সাথে সাংঘর্ষিক, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সাংঘর্ষিক, যারা আমাদের সাথে ছিল আন্দোলনে, তাদের সাথে সাংঘর্ষিক কোনো স্পেস যদি দেয়, তাহলে তার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং জনগণের উপর আমি ছেড়ে দিয়েছি তাদেরকে, তারাও আগামী দিনে জনগণ তাদেরকে মূল্যায়ন করবে ঠিক একইভাবে। সুতরাং এগুলো রাজনীতি হচ্ছে সাগর ভাই অনেক লম্বা একটা রেস। এখন আমি 2 দিনের যাব, আমার মিডিয়া আমার সামনে আসবে 8-10টা, এই ফ্লোটা কি 2 মাস পরে থাকবে, 5 মাস পরে থাকবে, 1 বছর পরে থাকবে? কোন বিপ্লবের পরেই এটা স্থায়ী হয় নাই। যদি বিপ্লবীরা নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে না পারেছে, এটা চলে যায়। সুতরাং তাদেরকেও আমি মনে করি তারা যদি রাজনীতি করতে চায়, আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। তারা আমারই ছোট ভাই। সবাইকে বলবো যে আরেকটু ম্যাচিউরড হতে হবে, আরেকটু দূরদর্শী এবং দায়িত্বশীল হতে হবে। যে আমি যে কথা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেটাকে আসলে কোনোভাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা, কোনোভাবে বিতর্কের সৃষ্টি করছে কিনা, কোনোভাবে আমাদের ঐক্যের পাটল ধরাচ্ছে কিনা, তা আমি মনে করি এই জিনিসগুলো আমাদের সবার দেখার সময় এসেছে। এবং আমরা যদি এটাকে না দেখি, তাহলে দিন শেষে আমাদের ঐক্যটা নষ্ট হলে সবচেয়ে বেশি লাভবান হবে গণহত্যাকারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনা এবং দোসররা। এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যদি এখন জামাত বিএনপির বিরুদ্ধে বক্তৃতা দিই, তাহলে সুযোগটা কারা নিচ্ছে? পরোক্ষভাবে এ আওয়ামী লীগ নিচ্ছে, নিচ্ছে। যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি তারাই নিচ্ছে, বলছে গুড, তোমরা তো বিএনপি জামাতের বিরুদ্ধে বলছো, তাহলে তোমরা আমাদের সাথে আসো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিএনপি জামাতকে সরিয়ে এই দেশটাকে আবার দখল করব। তো সেই সুযোগ কি আমরা তৈরি করে দিচ্ছি? সুতরাং এই সময় আমাদের ডিভাইডেশনের কোনো সুযোগ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষী যেই রাজনৈতিক দল যদি কেউ করতে চায় করবে, ডে বাই ডে ইনক্রিজিং, জনগণের উপর ছেড়ে দিতে হবে।